আসসালামু আলাইকুম। এটি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব। এই পর্বে আমরা ৭২ পৃষ্ঠা থেকে ৭৪ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করি। তো ৭২ পৃষ্ঠায় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। তো এখানে একটা গল্প দেওয়া আছে, যেটা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা, বাবা বা নিকটাত্মীয়দের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা পায়। শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে। ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় করতে চায়। দেখো, এখানে বলছে সে প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় করতে চায়, অর্থাৎ প্রতি মাসে সে ২০০ টাকা করে দিবে। ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক ১০০ টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। দেখো, এই ২০০ টাকা বাদে কিন্তু তাকে প্রথমে প্রারম্ভিক বলতে প্রথমে অর্থাৎ বেসিকভাবে যে প্রথম যে টাকাটা দিবে সেটা হচ্ছে ১০০ টাকা, অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিকভাবে সে প্রথমে ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং প্রতি মাসে সে ২০০ টাকা করে কিস্তি দিবে। তাহলে এখানে বলছে অ্যাকাউন্ট খুলতে জিনিসটা লাগবে কাগজপত্র, সাথে প্রারম্ভিক ১০০ টাকা জমা দিতে হবে। সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও ২০০ টাকা জমা দিতে হবে। তার মানে প্রথম মাসে সে যখন অ্যাকাউন্ট খুলবে সেজন্য দিবে ১০০ টাকা এবং প্রথম মাসের কিস্তি দিবে ২০০ টাকা। তাহলে প্রথম মাসে তার টোটাল হবে ৩০০ টাকা, যদি এখানে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে আমাদের, এটা পরে আসবে। তো সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও ২০০ টাকা জমা দিতে হবে। এরপর প্রতি মাসে কিস্তি ২০০ টাকা নিয়মিত জমা দিতে হবে। তাহলে পরবর্তী মাস থেকে আর ওই যে প্রারম্ভিক ১০০ টাকা এটা দিতে হবে না, জাস্ট ২০০ টাকা করে কিস্তি জমা দিতে হবে। এই জমা টাকার উপরে ব্যাংক ৭% হারে মুনাফা যোগ করবে। দেখো, ৭% হারে কি যোগ করবে? মুনাফা যোগ করবে। মুনাফার হার পরিবর্তন হতে পারে। শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয়ী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলল। তুমি কি জানো কিস্তি কি এবং ৭% হারে সরল মুনাফা কি? নির্দিষ্ট সময় পর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি। দেখো, কিস্তি কি? কিস্তির এটা বলে দিয়েছে, কিস্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটাই হলো কিস্তি। আর বলছে ৭% হারে মুনাফা, সরল মুনাফা কি? ৭% হারে সরল মুনাফা হচ্ছে ৭% হারে মুনাফার অর্থ হলো ১০০ টাকা জমা রাখলে ১ বছর পর ব্যাংক তাকে ৬০ টাকা মুনাফা দেবে। অর্থাৎ তুমি যদি ব্যাংকের মধ্যে ১০০ টাকা রাখো আর তোমার যদি মুনাফার হার হয় ৭%, তাহলে ব্যাংক তোমাকে ১ বছর পরে ১৬০ টাকা দিবে। ১৬০ টাকা দিবে। কেন? কারণ ১০০ টাকার উপরে তোমাকে ৬০ টাকা মুনাফা দিবে আর তোমার আগের টাকা ছিল ১০০ টাকা, তাহলে তুমি টোটাল পাবো হচ্ছে ১৬০ টাকা। এখন এখানে বলছে তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত হবে? দেখো, প্রথম মাসে শান্তার মোট জমা কত হবে? সে যখন প্রারম্ভিক টাকা দিছিল কত টাকা? ১০০ টাকা, আর প্রথম কিস্তি দিছিল ২০০ টাকা। তার মানে প্রথম মাসে তার জমা হবে ৩০০ টাকা। এরপর বলা হয়েছে দ্বিতীয় মাস শেষে শান্তার মোট কত টাকা জমা হবে? তাহলে আগের মাসে তার ছিল হচ্ছে ৩০০ টাকা, আর দ্বিতীয় মাসে ওই যে বলা হয়েছে যে পরবর্তী প্রতি মাসে সে ২০০ টাকা করে জমা দিবে, তাহলে দ্বিতীয় মাসে তার টাকা জমা হবে ৫০০ টাকা। তৃতীয় মাসে কি হবে? তৃতীয় মাস শেষে শান্তার মোট কত টাকা জমা হবে? আগের টাকা ছিল হচ্ছে ৫০০ টাকা, আর তৃতীয় মাসে কিস্তি দিবে সে হচ্ছে ২০০ টাকা, তার মানে তার টোটাল জমা হবে ৭০০ টাকা। তাহলে এখানে এই তিনটা প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, আমরা এখানে লিখে ফেলছি। এরপর একটি একক কাজ রয়েছে, যেটা হচ্ছে শান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসেব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। তুমি শান্তার ১ বছরের মোট টাকার হিসেবটা নিচের ছকে পূরণ করো। অর্থাৎ শান্তা প্রথম যখন সে ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল তখন সে কি করছে? ১০০ টাকা দিয়ে খুলছে, অর্থাৎ তার অ্যাকাউন্টের মধ্যে ১০০ টাকা জমা ছিল। আর সে প্রথম মাসের যে কিস্তি সেই টাকাটা, প্রথম মাসের কিস্তি ২০০ টাকা, সে ২০০ টাকা জমা দিয়েছে। তার মানে যখন খুলছে তখন ১০০ টাকা আর ২০০ টাকা জমা দিয়েছে, তার মানে টোটাল তার জমা হয়েছে কত টাকা? ৩০০ টাকা। দ্বিতীয় মাসে আগে ছিল ৩০০, পরবর্তী মাসে ২০০, তার মানে ৫০০ টাকা। এর পরবর্তী মাসে হচ্ছে ২০০ আর আগে ছিল ৫০০, টোটাল হচ্ছে ৭০০ টাকা। সে প্রতি মাসে ২০০ টাকা করেই কি করবে? জমা করবে। অর্থাৎ প্রতি মাসে তার কিস্তির পরিমাণ হচ্ছে ২০০ টাকা। সেক্ষেত্রে আমরা এখানে ২০০ করে লিখে রাখতে পারি, অর্থাৎ প্রতি টাকার পরিমাণটা হচ্ছে তার কত টাকা করে? ২০০ টাকা করে। এটা প্রতি মাসেই সেম থাকবে। আর তাহলে এখানে যেহেতু ৭০০ টাকা ছিল তৃতীয় মাসে আর চতুর্থ মাসে সে আরও ২০০ টাকা জমা দিবে, তাহলে এখানে হবে হচ্ছে ৯০০ টাকা। এরপরে হবে ১১০০ টাকা, অর্থাৎ প্রতি মাসে ২০০ টাকা করে যোগ হবে। এরপর হবে ১৩০০ টাকা, এরপর ১৫০০ টাকা, এরপর হচ্ছে ১৭০০ টাকা, এরপর ১৯০০ টাকা, এরপর হচ্ছে ২১০০ টাকা, এরপর হচ্ছে ২৩০০ টাকা এবং সবার শেষে হবে ২৫০০ টাকা, অর্থাৎ শেষ মাসে হবে ২৫০০ টাকা। তাহলে এই হচ্ছে তার ছকটা, যেটা আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে, এটা আমরা এখানে পূরণ করে দিছি।
এরপর একটি জোড়ার কাজ আছে, যেটা হচ্ছে উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা, এখানে কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লিখো। তাহলে এখানে আমরা দেখো, আমরা যদি এই যে দ্বিতীয় মাসের যেই সেই তার মোট যে জমা হয়েছে সেটা হচ্ছে কত, 500 টাকা। তাহলে মোট জমাটা যদি আমরা বের করতে চাই, দেখো আমরা যদি এটার সাথে, এটা কি ছিল, এটা হচ্ছে কিস্তি, আমরা যদি কিস্তির সাথে আমরা যদি কিস্তির সংখ্যাকে গুণ করি, তাহলে 200 সাথে যদি 2 গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 400। আর এই 400 সাথে যদি আমরা প্রারম্ভিক যে জমাটা সেটাকে যদি যোগ করি তাহলে আমরা 500 পেয়ে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় মাসে তার মোট টাকার পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি। আবার মনে করো 6তম মাসে, তাহলে 6তম মাসের সাথে আমরা কি করব, কিস্তির পরিমাণটাকে যদি গুণ করি তাহলে 6 × 12 1200, আর প্রারম্ভিক জমা হচ্ছে 100, তাহলে 1200 আর 100 হচ্ছে 1300 টাকা। এই যে 6তম মাসে 6তম কিস্তিতে সে 1200 টাকা তার মোট টাকা জমা ছিল। তাহলে এখানে আমরা এই ব্যাপারটা এখানে লিখে রাখতে পারি যে কিস্তির পরিমাণ বা কিস্তির পরিমাণের সাথে কিস্তির সংখ্যাকে গুণ করে প্রারম্ভিক টাকা যোগ করলে মোট টাকার পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সূত্রের মাধ্যমে লিখি তাহলে আমরা লিখতে পারি যে মোট টাকা সমান কিস্তির পরিমাণ হচ্ছে 200 টাকা, পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে মোট টাকা আমরা কিভাবে বের করতে পারি, কিস্তির পরিমাণের সাথে যদি কিস্তির সংখ্যাটাকে গুণ করি এবং গুণ করে যদি প্রারম্ভিক যে জমাটা সেটাকে যদি যোগ করি তাহলে আমরা কিন্তু মোট টাকাটা পেয়ে যাই। যেমনটা আমরা যদি 7তম মাসেটা বের করতে চাই তাহলে 7 গুণ কিস্তির পরিমাণ ছিল হচ্ছে 200 আর প্রারম্ভিক জমা হচ্ছে 100, তাহলে 7 × 14 অর্থাৎ 1400 যোগ 100 সমান হচ্ছে 1500 টাকা। তার মানে কিস্তির পরিমাণের সাথে যদি আমরা কিস্তির সংখ্যাটাকে গুণ করে প্রারম্ভিক সংখ্যা যোগ করি তাহলে এখানে কত পাইতেছি, 1500 টাকা। দেখো 7তম কিস্তিতে কত হয়, এই দেখো মোট জমা হচ্ছে 1500 টাকা, যা এখানে আমরা ছকের মাধ্যমে বের করে দেখছি। এরপর এই ব্যাপারটাকে, অর্থাৎ এই যে কিস্তি মোট টাকা কিস্তির পরিমাণ ইন্টু কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা, যেটা এটাকে আসলে একটা সূত্রের মাধ্যমে লেখা যেতে পারে, সেটা হচ্ছে y = mx + c, যেখানে y হচ্ছে মোট জমা এবং m হচ্ছে কিস্তির পরিমাণ, x হচ্ছে কিস্তির সংখ্যা, c হচ্ছে প্রারম্ভিক জমা। তো এখানে এটা একটু তোমরা পড়ে নিবা, পড়ে নিলে ব্যাপারটা বুঝতে পারবা। অর্থাৎ আমরা যে এখানে যে সমীকরণটা লিখছি এটাই হচ্ছে এটা আর কি, y = mx + c, যেখানে y হচ্ছে মোট টাকা, m হচ্ছে কিস্তির পরিমাণ, x হচ্ছে কিস্তির সংখ্যা এবং c হচ্ছে প্রারম্ভিক জমা। এই সমীকরণটি ব্যবহার করে শান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায়। যেমন 14তম মাসে শান্তার মোট টাকার পরিমাণ হচ্ছে, এই যে 14তম মাসকে যদি আমরা তার কিস্তি দ্বারা গুণ করি, অর্থাৎ কিস্তির পরিমাণ দ্বারা গুণ করি এবং প্রারম্ভিক জমা যদি 100 যোগ করি তাহলে আমরা পাইতেছি কত, 2900 টাকা। এরপর বলছে এই সমীকরণ ব্যবহার করে শান্তার 16তম মাস এবং 23তম মাসে মোট কত টাকা সঞ্চয় হবে তার নিচের চকে লিখে রাখো। তাহলে 16তম মাস যেহেতু আমরা জানি y = mx + c, m হচ্ছে কি, m হচ্ছে কিস্তির পরিমাণ, তাহলে কিস্তির পরিমাণ ছিল হচ্ছে 200 টাকা ইন্টু এরপর হচ্ছে x মানে হচ্ছে কি, x মানে হচ্ছে কিস্তির সংখ্যা এখানে কত, 16, এটার সাথে যোগ করতে হবে প্রারম্ভিক জমা হচ্ছে 100। আবার একইভাবে এখানেও 23তম মাস হইলে কি করতে হবে, 200 গুণ 23 যোগ 100। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো হচ্ছে 200 গুণ 16 যোগ 100, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে 3300 এবং এখানে পাবো হচ্ছে 200 গুণ 23 যোগ 100, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 4700। অর্থাৎ এই যে আমরা কিস্তির সংখ্যা যদি 16 হয় তাহলে মোট টাকা হবে 3300, আর কিস্তির সংখ্যা যদি 23 হয় তাহলে মোট টাকা হবে 4700।